প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের পদার্থের অবস্থায় ও চাপের তৃতীয় অংশ আমি আলোচনা করছি। আবার আমাদের আজকের যে মূল পাঠ সেটা হচ্ছে বস্তু ভেসে থাকা বা ডুবে থাকার কারণ, গাণিতিক সমস্যা এই সম্পর্কিত, বাংলাদেশের নৌপথের দুর্ঘটনার কারণ, প্যাসকেলের সূত্র এবং প্যাসকেলের সূত্রের সম্পর্কিত গাণিতিক সমস্যা। এখানে আমরা প্যাসকেলের সূত্রে একটি প্রতিপাদন দেখাবো। তো লক্ষ্য করো, আমরা কোনো বস্তুকে যখন তরল পদার্থের মধ্যে রাখি তখন তিন ধরনের ঘটনা ঘটে। হয় ভেসে থাকে, না হলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, আর না হলে ডুবে যায়। এর কারণটা হচ্ছে, লক্ষ্য করো, এটা হচ্ছে ভেসে থাকা, অর্থাৎ কিছু অংশ ডুববে কিছু অংশ ভাসবে। আর এখানে যে কোনো জায়গায় থাকলে এটাকে বলা হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসা, আর নিচে থাকলে এটাকে বলা হয় ডুবা। তাহলে এই তিন ধরনের ঘটনা কেন হয় তা আমরা এখন আলোচনা করব। প্রথমে লক্ষ্য করো, যদি ধরে রাখো এই বস্তুটির ওজন হচ্ছে ডাব্লিউ। পুরাতন বইতে সুন্দর করে লেখা আছে, তোমরা পুরাতন বইয়ের চ্যাপ্টারের নাম হচ্ছে তরল ও বায়বীয় পদার্থ। ওই চ্যাপ্টারে গিয়ে তোমরা মানে এই উত্তরগুলো খুব ভালোভাবে পাবে। তাহলে বস্তুর ওজন যদি ডাব্লিউ হয় আর W1 যদি হয় লবতা, অর্থাৎ লবতা বলতে তো আমরা ইতিমধ্যে আলোচনা করছি বস্তুর উপর তরল পদার্থের যে দিকে লব্ধি বল। যদি খেয়াল করো, বস্তুর ওজন থেকে যদি প্লবতার মান বেশি হয় তার মানে উপরের দিকে লব্ধি বল বেশি, তার মানে বস্তুর ওজন কম, তাহলে বস্তুটা কি হবে? ভাসবে। অর্থাৎ এখানে ধরো যতটুকু নিচে ডুবে আছে তার সমান বল কিন্তু সে প্রয়োগ করবে। দেখো এই এতটুকু জন্য এই এতটুকু যে ডুবে আছে, লক্ষ্য করো, এই এতটুকু যে ডুবে আছে এতটুকু পরিমাণ পানি সে অপসারণ করতে পারবে। অর্থাৎ এখানে তার প্লবতা হবে ঠিক এই এতটুকু অংশের ওজনের সমান। ঠিক আছে, যতটুকু অংশের ওজনের সমান হবে প্লবতা ততটুকুই ডুববে, আর বাকি অংশ বেশি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি বস্তুর ওজন যদি ডাব্লিউ হয় আর বস্তুর উপর লব্ধি বল যদি তরল পদার্থের লব্ধি বল যদি W1 যদি প্লবতা হয়, তাহলে WS W1 হলে বস্তুটি ভাসবে। এবার যখন W=W1 হয়, অর্থাৎ বস্তুর ওজন এবং বস্তুর উপর লব্ধি বল যদি সমান হয়, তখন তুমি যে কোনো অবস্থানে নিয়ে আসতে বস্তুটি, তখন বস্তুটি কি হবে? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যদি W=W1 হয়, তখন বস্তুর ওজন যদি বেশি হয় প্লবতা থেকে, তখন সে ডুবে যাবে। অর্থাৎ এখানে যখন সে ভাসবে তার অর্থ হচ্ছে এখানে তার যতটুকু তার আয়তনের সমান আয়তনের সে যখন পানি অপসারণ করে, অপসারিত তরলের ওজন আর বস্তুর ওজন কি সমান। অপসারিত তরলের ওজন বলতেই তো আমরা বুঝছি প্লবতা, অর্থাৎ অপসারিত তরলের ওজন দ্যাট মিন্স প্লবতা আর বস্তুর ওজন সমান, তার মানে অর্থাৎ বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এই তিনটি কারণে বস্তুটি তিন ধরনের ঘটনা ঘটে। তো এবার লক্ষ্য করো, আমরা এখন এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা দেখাবো। তোমাদের পৃষ্ঠা 139 নম্বর পৃষ্ঠায় একটু ভালো করে লক্ষ্য করো। এখানে এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে। অর্থাৎ একটা পানির মধ্যে একটা কাঠকে পানির মধ্যে যখন রাখবো তখন কতটুকু ডুববে, কত অংশ ডুববে, কত অংশ করে থাকবে, পানি ভাসবে, তা দেখাতে বলছে। এখানে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এটা হচ্ছে সম্ভবত কাঠের ঘনত্ব দেওয়া আছে। এটা পানির ঘনত্ব হচ্ছে 10³ কেজি মিটার/3। তাহলে আমরা এই তথ্য দুটি থেকে আমরা অঙ্কটা করব। তো দেখো, এখানে যে কাঠটা ধরে নিলাম, এখানে একটা কাঠের টুকরা আছে, এইটা একটা কাঠের টুকরা। ঠিক আছে, খেয়াল করো, আমাদের এখানে একটা জিনিস জানতে হবে যে সবসময় আমরা জানি যে কাঠের টুকরোর ভর এবং কাঠের যত অংশ, দেখো নিচে যত অংশ ডুবে আছে তার অপসারিত তরলের ভরের সমান হবে যদি কাঠ বেশি থাকতে হয়। সবসময় এই কথাটা মনে রাখবে। তোমাদের বইতে উত্তরের প্রথম অংশে দেওয়া আছে, অর্থাৎ কোনো বস্তু বেশি থাকতে হলে ওই বস্তুর ভর, ওই বস্তুর যত অংশ ডুবে আছে তার সমপরিমাণ, যত অংশ, দেখো এই এত অংশ, তার সমপরিমাণ অপসারিত তরলের ভরের সমান। তো আমরা প্রথমে কাঠের আয়তন আমরা ভি ধরলাম, পুরো আয়তন। তাহলে কাঠে আমরা জানি, এখানে আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ভর ইকুয়াল টু লিখতে পারি ঘনত্ব পূরণ আয়তন, ঘনত্ব পূরণ আয়তন। লক্ষ্য করো, তাহলে কাঠের ভর কত হবে? কাঠের ভর হবে কাঠের ঘনত্ব হচ্ছে রো ইনটু কাঠের আয়তন। তাহলে কাঠের আয়তন হচ্ছে ভি, ধরে নিলাম কাঠের পুরো আয়তন হচ্ছে ভি। এবার দেখো
ধরি এর নিচের যে অংশ আছে, এই নিচের যে অংশ আছে এই অংশের আয়তন হচ্ছে V1। তাহলে V1 কাঠের নিচের অংশের আয়তন আর কাঠ দ্বারা অপসারিত তরলের আয়তনের সমান হবে। তাহলে যতটুকু নিচের অংশ, এই যে নিচে যতটুকু অংশ আছে সেই অংশের অপসারিত তরলের আয়তন V1 ইনটু অপসারিত যে তরলের ঘনত্ব হচ্ছে রো W। তাহলে এটা হচ্ছে V হচ্ছে কি কাঠের ভর, আর V1 রো W হচ্ছে অপসারিত তরলের ভর। এটা হচ্ছে কাঠের নিচের অংশের আয়তন, দ্যাট মিন্স অপসারিত তরলের আয়তন গুণ ঘনত্ব, তার মানে অপসারিত তরলের ভর। এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি, বা আমরা এখানে লিখতে পারি V1 বাই V ইকুয়াল টু, যেহেতু এটা V1 দেওয়া আছে এখানে রো W দিতে পারি আর এখানে রো দিতে পারি। কিভাবে দেখো, এটার সাথে এটা গুণ করে এটা পেলাম, তার মানে এর সাথে এটা সম্পর্কিত, তাহলে এখানে দিতে পারি, বা V1 বাই V ইকুয়াল টু, এখানে রোর মান হচ্ছে 0.5 ইনটু 10 ইনভার্স 3 কেজি মিটার ইনভার্স 3, আর এখানে হচ্ছে 10 কিউব কেজি মিটার ইনভার্স 3। তাহলে এটা কাটাকাটি দিলে 0.5 কি 0.5, আর এটাকে শতকরা প্রকাশ করলে ইনটু 100, তাহলে পার্সেন্ট সমান কত পার্সেন্ট? 50%। অর্থাৎ 50% কোথায় ডুবে আছে আর 50% বেশি আছে, অর্থাৎ কাঠটি অর্ধেক ডুবে আছে অর্ধেক বেশি আছে। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। ভালো করে তোমরা খেয়াল করে নিও, অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এর পরেরটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, পরেরটা আমরা দেখাচ্ছি একই রকম, প্রায় একই রকম। লক্ষ্য করো, 10 কেজি ভরের একটি কাঠ পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল। তাহলে কাঠের ভর আমাদের m ইকুয়াল টু কত দেওয়া আছে? 10 কেজি। কাঠটি কোথায় ছিল? নদীর পানিতে। নদীর পানি থেকে কোথায় গেল? সমুদ্রের পানিতে। আমাদেরকে প্রশ্ন করছে সমুদ্রের পানি, নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল, মানে একটা শর্ত দিয়ে দিছে যে নদীর পানিতে সেটি কতটুকু ডুবেছিল? অর্ধেক। তাহলে সমুদ্রের পানিতে কতটুকু ডুববে? তো আমরা যেহেতু আমরা সমুদ্রের পানির কথা বলছি কতটুকু ডুববে, আমরা লিখতে পারি, আমরা জানি কাঠের ভর, তাহলে V ইকুয়াল টু কাঠ দ্বারা অপসারিত তরলের আয়তন, মানে কাঠে যতটুকু সমুদ্রে ডুবে আছে। ধরো এই কাঠটা এখন কোথায় আছে? সমুদ্রে। সমুদ্রে যতটুকু ডুবে আছে সেটা হচ্ছে V1, আর এটা হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব। তাহলে আমরা এখান থেকে যদি লিখি V1 বাই V ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি রো বাই রো S। লক্ষ্য করো, আমরা শেষ থেকে অঙ্কটা আলোচনা করতেছি। বলছে যে নদীর পানি থেকে যখন কাঠটি সমুদ্রের পানিতে যাবে তখন সমুদ্রের পানিতে কতটুকু ডুবে আছে। তো আমরা ধরে নিলাম এই কাঠটি পুরো আয়তন হচ্ছে V, তাহলে এটা হচ্ছে কাঠটির ঘনত্ব। তাহলে কাঠের ঘনত্ব আর কাঠের আয়তন গুণ করলে কাঠের ভর, আমরা জানি কাঠের ভর ইকুয়াল টু কাঠ দ্বারা অপসারিত তরলের ভরের সমান। তাহলে অপসারিত তরলের আয়তন কত ধরলাম? সমুদ্রের পানিতে V1, আর এটা হচ্ছে কি পানি? সমুদ্রের পানি। তাহলে অপসারিত তরলের ঘনত্ব হচ্ছে রো S। তাহলে আমরা লিখতে পারি কাঠের ভর ইকুয়াল টু অপসারিত তরলের ভর। তাহলে এখানে কত অংশ ডুবে আছে সমুদ্রে বের করতে হবে। তার মধ্যে আমাদের এখানে দেখো রো S এর মান দেওয়া আছে, রো S এর মান দেওয়া আছে কত? সমুদ্রের ঘনত্ব দেওয়া আছে 1.03 ইনটু 10 ইনভার্স 3 কেজি মিটার ইনভার্স 3। তাহলে দেখো আমাদেরকে বের করতে হবে কার ঘনত্ব? কাঠের ঘনত্ব। তো কাঠের ঘনত্ব আমরা আগের তথ্য থেকে বের করব। আমাদের আগের তথ্য কি ছিল? আগের তথ্য ছিল কাঠটি নদীর পানিতে অর্ধেক ডুবে আছে। তাহলে এবার আমরা নদীর পানির ক্ষেত্রে, এটা হলো সমুদ্রের পানির ক্ষেত্রে, সমুদ্রের পানির ক্ষেত্রে। তাহলে দেখো এখানে আমাদের রোর মান বের করতে হবে, অর্থাৎ কাঠের ঘনত্ব বের করতে হবে। এবার আমরা নদীর পানির ক্ষেত্রে লিখতে পারি, নদীর পানির ক্ষেত্রে কি লিখতে পারি? কাঠের ভর ইকুয়াল টু কত অংশ ডুবে আছে? যদি ধরো এই কাঠের এখন আমরা যদি নদীর পানির কথা চিন্তা করি, ধরো এখন কাঠটি এখানে নদী পানিতে আছে, লক্ষ্য করো এখানে এখন কাঠটি নদী পানিতে আছে। এই হলো কাঠের আয়তন, পুরোটা হলো V, আর Vর সাথে কাঠের ঘনত্ব ধরলাম রো। তাহলে কাঠের ভর ইকুয়াল টু কত অংশ ডুবে আছে বলছে? অর্ধেক। তার মানে কাঠের আয়তন অর্ধেক মানে হাফ V। তাহলে এই অংশের আয়তন মানে হাফ V। তাহলে এই অংশের আয়তন অপসারিত তরল আয়তনের সমান, তার মানে এটা অপসারিত তরল আয়তন ইনটু নদীর পানির ঘনত্ব। তাহলে নদীর পানির ঘনত্ব আমরা রো W ধরতে পারি। তাহলে উপপক্ষ থেকে আমরা V চলে গেলে আমরা লিখতে পারি রো ইকুয়াল টু রো W বাই 2 ইকুয়াল টু রো W এর মান হচ্ছে 10 কিউব বাই 2। তাহলে 10 কিউব বাই 2 আমরা এটাকে ভাগ করলে পাই
কত 0.5 ইনটু 10 কিউব এত কেজি মিটার ইনভার্স 3। এটা কাট পেলাম কাঠের ঘনত্ব। এবার কাঠের ঘনত্ব আমরা এখানে বসিয়ে দিব, এই মানটা এখানে বসিয়ে দিব আর এই মানটা এখানে বসিয়ে দিব। এটাকে এটা দিয়ে ভাগ করলে তখন আমাদের এটার মান কত 0.5 ইনটু 10 ইনভার্স 3 আর এটার মান হচ্ছে 1.03 ইনটু 10 ইনভার্স 3। এটাকে এটা দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট হয় কত, যা রেজাল্ট হয় গুণ যদি আমরা এখানে 100% লিখি তাহলে আমাদের কত হয় 48.5%। অর্থাৎ সমুদ্রের পানিতে কাঠ দিয়ে এত অংশ ডুবে আছে। তার মানে দেখো আমি কিন্তু আগে দ্বিতীয় অংশটা করছি, আগে সমুদ্রের ক্ষেত্রে তুলনা করছি। সমুদ্রের ক্ষেত্রে যত অংশ ডুবে আছে এটাকে V1 ধরলাম, V1 ধরে তারপরে আমরা ওই যে কাঠের ভর, কাঠ দ্বারা অপসারিত তরলের ভরের সমান সবসময় ওটাকে ধরে আমরা এখান থেকে দেখলাম যে আমাদের কাঠের ঘনত্ব বের করতে হবে। তারপর আমরা নদীর পানির ঘনত্ব আর নদীর পানির ক্ষেত্রে আমরা এভাবে বিবেচনা করি। এখানে ভি হচ্ছে কাঠের আয়তন, এটা হচ্ছে কাঠের ভর। যেহেতু বলছে যে কাঠটি অর্ধেক ডুবে আসে তার মানে ডুবন্ত অংশের আয়তন হচ্ছে হাফ ভি ইনটু অপসারিত তরলের ঘনত্ব মানে রো ডাব্লিউ। এখান থেকে আমরা কাঠের ঘনত্বটা বের করলাম। কাঠের ঘনত্ব এখানে বসিয়ে কত অংশ সমুদ্রের পানিতে ডুবে আছে সেটা বের করলাম। ওকে, অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করবে তোমরা। আর 140 নম্বর পৃষ্ঠায় আমি তোমাদের আর্কিমিডিসের যে কাহিনীর কথা বলছিলাম, যে রাজা যখন বিজ্ঞানী আর্কিমিডিসকে তার সোনার মুকুটের কত অংশ খাঁটি সেটা বের করতে বলছে, তখন এই অঙ্কের মাধ্যমে আমরা কিভাবে সে বের করছে সেটা আমরা এখন দেখাবো। তো অঙ্কটার মধ্যে একটু প্রশ্ন একটু পরিবর্তন করতে হবে। তোমরা সবাই 140 নম্বর পৃষ্ঠায় একটু যাও, এখানে অঙ্কটা একটু প্রশ্নের মধ্যে একটু চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ করে নাও। প্রশ্নটা আমি বলছি, ধরা যাক আর্কিমিডিস সোনার মুকুটের ওজন বাতাসে 10 কেজি। এখানে 10 কেজি জায়গা হবে 10 কেজি হবে না, এখানে হবে 98 নিউটন, এবং পানিতে ওজন 9.4 কেজি হবে না, এখানে হবে 92.12 নিউটন। মুকুটের ঘনত্ব কত? আর এখানে আরেকটা প্রশ্ন হবে, মুকুটটি কি খাঁটি সোনা দিয়ে তৈরি? ব্যাখ্যা করো। মুকুটটি কি খাঁটি সোনা দিয়ে তৈরি? ব্যাখ্যা করো। আমি আবার বলছি, ধরা যাক আর্কিমিডিসের সোনার মুকুটের বাতাসে ওজন 98 নিউটন এবং পানিতে ওজন 92.12 নিউটন। মুকুটের ঘনত্ব নির্ণয় করো। মুকুটটি কি খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি? যুক্তি দ্বারা ব্যাখ্যা করো বা ব্যাখ্যা করো। এখন আমরা সেই প্রশ্ন উত্তরটা দিচ্ছি। লক্ষ্য করো, এখানে আমাদের দেওয়া আছে মুকুটটি বাতাসে ওজন, মুকুটটি বাতাসে ওজন কত 98 নিউটন, আর মুকুটটি পানিতে ওজন 92.12 নিউটন। সুতরাং আমরা জানি বাতাসে ওজন থেকে পানিতে ওজন বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা মুকুটে হারানো ওজন। সুতরাং মুকুটটি হারানো ওজন ইকুয়াল টু 98 নিউটন মাইনাস 92.12 নিউটন। তাহলে বিয়োগ করতে হবে 5.88 নিউটন। এটা হচ্ছে মুকুটের হারানো ওজন। এবার আমরা একটা আর্কিমিডিসের সূত্র থেকে আমরা লিখতে পারি মুকুটের হারানো ওজন আর মুকুট দ্বারা অপসারিত তরলের ওজন অর্থাৎ প্লবতার সমান। অপসারিত তরলের ওজন আর প্লবতা একই কথা। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি মুকুটের হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন, অথবা একসাথে আমরা লিখতে পারি প্লবতা, একই কথা। অপসারিত তরলের ওজন আর প্লবতা একই কথা। তাহলে প্লবতা বা মুকুটের হারানো ওজন কত 5.88, আর প্লবতা আমরা লিখতে পারি ভি রো জি। তাহলে এখানে ভি হচ্ছে মুকুটের আয়তন, আর রো হচ্ছে যেহেতু অপসারিত তরল বলছে মুকুটের আয়তন, অথবা এটাকে মুকুটের আয়তন অথবা দেখা যায় অপসারিত তরলের আয়তন।
অপসারিত তরলের আয়তন। মুকুটের আয়তন আর অপসারিত তরলের আয়তন এখানে একই কথা। মুকুটের আয়তন আর মুকুট দ্বারা অপসারিত তরলের আয়তন একই কথা। তারপরে এখানে রো হচ্ছে তরলের ঘনত্ব, আর জি তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে আমরা কার মান বের করবো? মুকুটের আয়তন। ই ইকুয়াল টু আমরা লিখতে পারি 5.88 আর নিচে হবে রো জি ইকুয়াল টু 5.88। রোর মান আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে 10 কিউব ইনটু 9.8, আয়তনের একক হচ্ছে মিটার কিউব। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 0.0123 বা কত 6 এত মিটার। তাহলে দেখো আমরা মুকুটের আয়তন বের করছি, এবার আমাদেরকে বের করতে হবে মুকুটের ঘনত্ব। আমাদের এই মুসলিম আমাদের না করতো। তাহলে মুকুটের ঘনত্ব বের করার আগে মুকুটের ভর লাগবে। তাহলে মুকুটের ভর কেন বের করবো? আমরা জানি মুকুটের বাতাস ওজন W ইকুয়াল টু mg। তাহলে m ইকুয়াল টু W বাই g। W কত দেওয়া আছে? মুকুটের বাতাস ওজন হচ্ছে 98 নিউটন আর 9.8, তাহলে কত কেজি? 10 কেজি। কি পেলাম? মুকুটের ভর। সুতরাং মুকুটের ঘনত্ব ইকুয়াল টু আমরা জানি ভর বাই আয়তন। এটা হচ্ছে পানির ঘনত্ব আর এটা হচ্ছে মুকুটের ঘনত্ব, এখানে m দিয়ে দিই। তাহলে এখানে ভর হচ্ছে কত? 10 কেজি আর আয়তন হচ্ছে কত? 0.00006 এত কেজি আর মিটার কিউব। তাহলে এটাকে কাটাকাটি দিলে হয় কত? 16,666 কেজি মিটার ইন্ডাস্ট্রি। লক্ষ্য করো অঙ্কটার দিকে লক্ষ্য করো। প্রথমে আমরা মুকুটের হারানো ওজন বের করলাম। আমরা জানি মুকুটের হারানো ওজন মুকুট দ্বারা অপসারিত তরল ওজন সমান, অর্থাৎ প্লবতার সমান। প্লবতা সূত্র দিয়ে আমরা হারানো ওজন লিখলাম। এখান থেকে আমরা মুকুটের আয়তন বের করলাম। আমাদের মূলত বের করতে হবে মুকুটের ঘনত্ব। তো আমরা জানি মুকুটের ঘনত্ব ইকুয়াল টু মুকুটের ভর বাই মুকুটের আয়তন। তো আমাদের টোটাল টার্গেট হচ্ছে মুকুটের ভর বের করা। অলরেডি মুকুটের ভর আমরা বের করছি, কারণ মুকুটের বাতাসের ওজন হচ্ছে 98 নিউটন। এই 98 নিউটনকে আমরা 9.8 দ্বারা ভাগ করলাম। আমরা জানি ওজন W ইকুয়াল টু mg, m ইকুয়াল টু W বাই g। এখান থেকে মুকুটের ভর পেলাম। আর কি বের করতে হবে? আমাদের বের করতে হবে মুকুটের আয়তন। মুকুটের আয়তন আমরা এই সূত্র দিয়ে বের করলাম। মুকুটের আয়তন এইভাবে মুকুটের ভরকে মুকুটের আয়তন দিয়ে ভাগ করে মুকুটের ঘনত্ব পেলাম। তাহলে মুকুটের ঘনত্ব কত? 16,666 কেজি মিটার ইনভার্স 3। তাহলে আমাদের মুকুটের ঘনত্ব বের হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন করছে মুকুটটি খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি কিনা যুক্তি দ্বারা ব্যাখ্যা করে। এবার আমাদেরকে খাঁটি স্বর্ণের ঘনত্ব জানতে হবে। আমরা জানি খাঁটি স্বর্ণের ঘনত্ব 19,300, তোমাদের বইতে দেওয়া আছে। তাহলে খাঁটি স্বর্ণের ঘনত্ব 19,300 কেজি মিটার ইনভার্স 3। খেয়াল করো, তাহলে লক্ষ্য করো খাঁটি স্বর্ণের ঘনত্ব হচ্ছে 19,300 কেজি মিটার ইনভার্স 3 আর আমাদের মুকুটের ঘনত্ব বের হয়েছে 16,666 কেজি মিটার ইনভার্স 3। যেহেতু মুকুটের ঘনত্ব খাঁটি স্বর্ণের ঘনত্বের সমান না, তার মানে মুকুটটি 100% খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি। আর মুকুটির মধ্যে অবশ্যই কি আছে? খাদ বা খাইট আছে। আর সাধারণত কোনো জুয়েলারি কোনো বস্তু তৈরি করতে হলে 100% মানে স্বর্ণ দিয়ে কখনো তৈরি করা যায় না, তাহলে এটা ভঙ্গুর হয়ে যায়। যাই হোক, আর্কিমিডিসের রাজা আর্কিমিডিসকে যে সত্যতা প্রমাণ করতে বলছে, তার মাথার যে মুকুটটা আছে, মুকুটটা আসলে 100% খাঁটি কিনা বা এখানে কতটুকু অংশ খাইট আছে তা প্রমাণ করে দেখাইতে। এইভাবে উনি ঘনত্ব বের করে দেখান। অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, তোমরা সাইলেন্ট করে তারপরে ভিডিওটা দেখলে আর অঙ্কটা তুলে নিলে ভালো হবে। এবার লক্ষ্য করো আমাদের পরের টপিক, বাংলাদেশের নৌপথ দুর্ঘটনার কারণ। এখানে অনেকগুলো কারণ দেওয়া আছে, এগুলো পড়লে আসলে তোমরা বুঝবে। তবে মূল কারণ হচ্ছে আমাদের যে এখানে যে নৌযানগুলো তৈরি করা হয়, এগুলো এখানে নকশার অনেক সমস্যা থাকার কারণে দেখা যায় অনেক সময় ভরকেন্দ্র ঠিক থাকে না। ভরকেন্দ্র বলতে মুছে ফেলি, ভরকেন্দ্র বলতে এটা বোঝাচ্ছে কোন বস্তুর তার কেন্দ্র বরাবর, অর্থাৎ এমন একটা বিন্দু যেখান থেকে তার চারদিকে সমান ভর বহন করে, সেই কেন্দ্র বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র। এই ভরকেন্দ্রে খেয়াল করো, এই ভরকেন্দ্র যদি ঠিক রাখা হয় তাহলে অনেক সময় দুর্ঘটনা কম ঘটতে পারে। আবার দুর্ঘটনা ঘটার পিছনে অনেকগুলো কারণ থাকে, যেমন যন্ত্রপাতির ত্রুটি থাকে, চালকের ত্রুটি থাকে, অতিরিক্ত যাত্রী বহনের ব্যাপার, সবগুলো মিলেই আসলে নৌ দুর্ঘটনার কারণ হয়। এগুলো তোমরা তোমাদের বইতে 140 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, আশা করি পড়লে তোমরা বুঝতে পারবে। এখন আমরা নতুন একটা টপিক আলোচনা করবো, প্যাসকেলের সূত্র। এই প্যাসকেলের সূত্রটা বিস্তারিত ভাবে তোমাদের পুরাতন বইতে দেওয়া আছে।
যে পদার্থের অবস্থা এবং তরল ও বায়বীয় পদার্থ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের মধ্যে তোমরা এখানে প্যাসকেলের সূত্র একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করছে। আমি একটু দেখাচ্ছি চিত্রটা। এই চিত্রটা যদি তোমরা একটু ফলো করে পড়ো আশা করি তোমাদের উপকার হবে। এই যে লক্ষ্য করো, পুরাতন বইতে এই চিত্রটা দেওয়া আছে, দেখো এখানে উপরে লেখা আছে, দেখো প্যাসকেলের সূত্রে পরীক্ষামূলক প্রমাণ। ঠিক আছে, এই চিত্রটা বা চ্যাপ্টারের নাম হচ্ছে তরল বায়বীয় পদার্থ। পুরাতন বইয়ের চ্যাপ্টারের নাম হচ্ছে তরল বায়বীয় পদার্থ। দেখো এই চিত্রটা ঠিক আছে, এই চিত্রটা পড়া ভালো করে একবার দেখে নিবে। এরপরে নিচে দেখো সিলিন্ডার আকৃতির একটা দেওয়া আছে, দেখো এখানে দেখো এই যে এখানে, তারপরে এটা থেকে এটা পড়ে নিবে। আমরা এখন এইটাই ব্যাখ্যা করবো, তোমাদের বইতে বিস্তারিত ব্যাখ্যা করে নেই, তো তোমরা পুরাতন বই থেকে পড়লে ভালো হয়। প্রথমে দেখো প্যাসকেলের সূত্রের পরীক্ষামূলক প্রমাণ। বিজ্ঞানী প্যাসকেল যখন সূত্রটা উল্লেখ করছে তার আগে উনি কি পরীক্ষা করছে সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে উনি এরকম একটি আবদ্ধ পাত্র তৈরি করছে, এবার আবদ্ধ পাত্র এখানে উনি কি করছে, এখানে একটি সিলিন্ডার, এখানে এখানে এক একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ছিদ্র তৈরি করছে। আর এখানে যতটুকু তার দ্বিগুণ অর্থাৎ 2 একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ছিদ্র তৈরি করছে। তার মানে এটা হচ্ছে তার দ্বিগুণ। আর এখানে 3 একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ছিদ্র তৈরি করছে, অর্থাৎ এখানে হচ্ছে তার 3 গুণ। ঠিক আছে, আর এখানে হচ্ছে তার 4 গুণ, 1 2 3 4 গুণ, অর্থাৎ এটা হচ্ছে 1 একক। অর্থাৎ এখানে তোমাদের প্যাসকেলের সূত্রের পরীক্ষামূলক প্রমাণের মধ্যে তোমরা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে উনি পিস্টনের পছন্দ, এখানে একটা পিস্টন হচ্ছে অনেক, ওই যে আমরা যে ইনজেকশনের সিরিজ ব্যবহার করি, ভিতরে যে কালো এবং বলীয় একটা অংশ পাওয়া যায়, এই ধরনের নিশ্চিদ্র এই অংশগুলোকে বলা হয় পিস্টন। এরকম একটি পিস্টন তৈরি করছে কত একক, 1 একক। এরকম একটি পিস্টন তৈরি করছে কত একক, 2 একক, তার দ্বিগুণ। এখানে কত একক, তার 3 একক। এখানে কত একক, 4 একক। এবার এখানে উনি তরল পদার্থ আছে, এখানে কি পদার্থ দিয়ে পূর্ণ করছে, তরল পদার্থ পূর্ণ করে যখন এর উপরে বল প্রয়োগ করছে, দেখো এর উপরে কি বল প্রয়োগ করছে, F1, তখন দেখছে যে যখন বলটা প্রয়োগ করছে তখন বিপরীত দিকে যখন বল প্রয়োগ করছে, খেয়াল করো, তখন এই পিস্টনের বিপরীত দিকে দেখা গেছে যে পরীক্ষা করে দেখা গেছে যে এখানে যদি F1 বল প্রয়োগ করে বা এর বল প্রয়োগ করে, ঠিক আছে, এখান থেকে পিস্টনটা সে এখানে বের হয়ে গেছে, এখানে বের হয়ে গেল, এখান থেকে বের হয়ে গেল। এখান থেকে উনি ব্যাখ্যা করছে যে কোন আবদ্ধ পাত্রে যখন উপর থেকে বল প্রয়োগ করা হয়, অর্থাৎ একক ক্ষেত্রের উপর বল প্রয়োগ করা হয়, তখন যে চাপ সৃষ্টি হয়। আবার লক্ষ্য করো, যখন পিস্টনের উপর বল প্রয়োগ করছে, অর্থাৎ আমরা জানি একক ক্ষেত্রের উপর প্রযুক্ত বল হচ্ছে চাপ, অর্থাৎ এই চাপ শুধুমাত্র নিচের দিকে না সৃষ্টি হয়ে চারদিকে সঞ্চালিত হয়, এদিকেও সঞ্চালিত হয়, এদিকেও সঞ্চালিত হয়, এদিকে সঞ্চালিত হয়। যদি সঞ্চালিত না হতো তাহলে এগুলো বের হয়ে যেত না। এবং উনি যখন বিপরীত দিকে পরীক্ষা করছে যে এটাকে ধরে রাখতে হলে ন্যূনতম কত বল প্রয়োগ করতে হয়, তখন দেখলো যে এখানে 2 বল প্রয়োগ করতে হয়, এখানে 3 বল প্রয়োগ করতে হয়, এখানে কত বল প্রয়োগ করতে হয়, 4 বল প্রয়োগ করতে হয়। অর্থাৎ এখান থেকে উনি একটা প্রমাণ করছে যে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় কোনো আবদ্ধ পাত্রে, সেখানে সেই যে বল জনিত কারণে যে চাপ সৃষ্টি হয়, সেই চাপ শুধুমাত্র একদিকে না হয়ে চারদিকে কি হয়, সমানভাবে সঞ্চালিত হয়। এবং তরল পদার্থ সংলগ্ন পাত্রের মধ্যে কিভাবে প্রয়োগ করে, লম্বভাবে। এখান থেকে উনি সূত্রটা এইভাবে তৈরি করছে। তাহলে কিভাবে তৈরি করছে, কোনো আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থ রেখে তার উপরে যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে এই চাপ কোনো অংশে না কমে চারদিকে সমানভাবে সঞ্চালিত হয়। এবং তরল পদার্থ সংলগ্ন পাত্রের দেয়ালের মধ্যে কিভাবে প্রয়োগ করে, লম্বভাবে। কেমনে লম্বভাবে প্রয়োগ করে উনি কিভাবে ব্যাখ্যা করছে, যখন দেখছে যে এখানে পিস্টন, উনি মোম দিয়ে এগুলো পরীক্ষা করছে, দেখছে যে মোমগুলো এইভাবে লম্বালম্বিভাবে বের হয়ে যায়। পরে আবার মোমগুলো ধরে রাখার জন্য ন্যূনতম কতটুকু বল প্রয়োগ করে ধরে রাখা যায়, দেখলো যে এটা তার দ্বিতীয়, এটা তার 3 গুণ, এটা তার 4 গুণ। এখান থেকে উনি প্রমাণ করলো যে ক্ষেত্রফল যত বাড়ানো যায় এখান থেকে তত তার বল বৃদ্ধি পায়। এখান থেকে তার সূত্র থেকে আরেকটা সূত্র তৈরি করছে, সেটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। তাহলে বল বৃদ্ধিকরণ নীতি প্যাসকেলের সূত্র থেকে সৃষ্টি। তাহলে প্যাসকেলের সূত্রটা আবার একটু বলি, কোনো আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থ রেখে তার উপরে যদি
চাপ সৃষ্টি করা হয়, এই চাপ কোনো অংশে না কমে চাপ দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থ সংলগ্ন পাতের দেয়ালের মধ্যে কিভাবে প্রয়োগ করে, লম্বভাবে প্রয়োগ করে। এটা হচ্ছে প্যাসকেলের সূত্র। আর প্যাসকেলের সূত্র থেকে উনি এইভাবে দেখো, এখানে যে বল প্রয়োগ করছে ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়ার কারণে তার বল বেড়ে গেছে, আরো বাড়িয়ে দেওয়ার কারণে তার বল বেড়ে গেছে, আরো বাড়িয়ে দেওয়ার কারণে তার বল আরো বেড়ে গেছে। তার মানে এখান থেকে বোঝা গেছে এর দ্বিগুণ বল ক্ষেত্রফল বাড়ার কারণে বল দ্বিগুণ বেড়ে গেছে, ক্ষেত্রফল 3 গুণ। দেখো এটা 1 একক, এটা 3 একক ক্ষেত্রফল, 3 একক ক্ষেত্রফলের জন্য বল 3 গুণ বেড়ে গেছে, 4 একক ক্ষেত্রফলের জন্য 4 গুণ বেড়ে গেছে। এভাবে উনি তার প্যাসকেলের সূত্র থেকে একটি নীতি তৈরি করছে, যেটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। আমরা এখন বল বৃদ্ধিকরণ নীতি থেকে একটা সমীকরণ প্রতিপাদন করব, যেটা তোমাদের নতুন বইতেও দেওয়া আছে। এই যে পৃষ্ঠা নাম্বার 142 পৃষ্ঠায় যে চিত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। আসলে এটা বল বৃদ্ধিকরণ নীতির চিত্র, এটা প্যাসকেলের সূত্র থেকে আসছে, ঠিক আছে। আর তোমাদের পুরাতন বইতে আরো সুন্দরভাবে লেখা আছে। তাহলে আমরা বল বৃদ্ধিকরণ প্যাসকেলের সূত্র থেকে আমরা এখন বল বৃদ্ধিকরণ নীতিটা ব্যাখ্যা করব। এখানে ধরো এই একটা সিলিন্ডার, একটু এদিকে বাম, এখানে একটা ধরো সিলিন্ডার, এই একটা সিলিন্ডার ধরলাম, এখানে একটা সিলিন্ডার ধরলাম। কয়টা সিলিন্ডার? দুইটা। এটাকে ধরলাম C1, এটাকে ধরলাম C2। সিলিন্ডার দুটিকে একটা নল দ্বারা এভাবে যুক্ত করে দিলাম। ওকে, এখানে একটা পিস্টন দিলাম, এখানে একটা পিস্টন দিলাম গোলীয়, এটা ক্ষেত্রফল ধরলাম, এটা ক্ষেত্রফল ধরলাম A1, আর এখানে একটা পিস্টন দিলাম, ঠিক আছে। এটা ক্ষেত্রফল ধরলাম A2। এবার এটার উপর প্রযুক্ত বল ধরলাম F1, আর এটার উপর প্রযুক্ত বল ধরলাম F2। আর এখানে কি দিয়ে পূর্ণ করলো? তরল পদার্থ দিয়ে। তাহলে লক্ষ্য করো, এখন যদি দেখো এখানে ক্ষেত্রফল কম, তাহলে কম ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর উপর যদি F1 বল প্রয়োগ করা হয়, দেখো এখানে ক্ষেত্রফল কিন্তু তার বেশি। তাহলে দেখো এই বল কোন দিকে কাজ করে? নিচের দিকে। অর্থাৎ বল ক্ষেত্রফল উপর প্রযুক্ত বলে তো চাপ, তাহলে চাপটা কোন দিকে কাজ করে? নিচের দিকে। তারপরে এইদিকে, তারপর উপরের দিকে। এই চাপ সৃষ্টি করে উপরের দিকে, তখন আমরা কি বল পাই? আরেকটা বল পাই। অর্থাৎ কম ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি পিস্টনের উপর বল প্রয়োগ করে ক্ষেত্রফল বাড়িয়ে দিয়ে আমরা বলের মান কি পাই? বেশি বল পাই। সেটা আমরা এখন দেখাবো কিভাবে আমরা এখান থেকে সমীকরণটা প্রতিপাদন করব। তাহলে প্রথমে আমরা লিখতে হবে, মনে করি C1 এবং C2 দুটি সিলিন্ডার স্থাপন করা হলো, তার মধ্যে একটা নল দ্বারা স্থাপন করে পানি দ্বারা পূর্ণ তরল পদার্থ বা পানি দ্বারা পূর্ণ করা হলো। এখানে C1 সিলিন্ডারের মধ্যে একটি A1 ক্ষেত্রফল বিশিষ্ট একটি পিস্টন স্থাপন করা হলো এবং C2 সিলিন্ডারে A2 পিস্টন ক্ষেত্রফল বিশিষ্ট একটি পিস্টন স্থাপন করা হলো। ধরি A1 পিস্টনের উপর প্রযুক্ত বল F1 এবং A2 পিস্টনের উপর পাওয়া বল হচ্ছে F2। মানে এটা বল প্রযুক্ত করলো আর এটা বল পেল। তাহলে এখান থেকে যে চাপ সৃষ্টি হলো, চাপের মান বের করবো। আমরা জানি চাপ ইকুয়াল টু কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে প্রযুক্ত চাপ P ইকুয়াল টু প্রযুক্ত বল হচ্ছে F1 আর ক্ষেত্রফল হচ্ছে A1। তাহলে এই বল, এই চাপ কোন দিকে কাজ করলো? নিচের দিকে কাজ করে এখানে পেল। তো আমরা এখন আগুন করলে বল ইকুয়াল টু কি লিখতে পারি? চাপ গুণ ক্ষেত্রফল, চাপ গুণ ক্ষেত্রফল। তাহলে দেখো দ্বিতীয় সিলিন্ডারে প্রযুক্ত বল যদি F2 হয়, তাহলে চাপ কত পেলাম? এই চাপটাই তো পেলাম। দেখো এদিকে ক্রিয়া করে এদিকে ক্রিয়া করবো, তাহলে চাপের মান হচ্ছে F1 বাই A1 আর ক্ষেত্রফল হচ্ছে A2। এখান থেকে আমরা সমীকরণ হতে পারি। সুতরাং F2 ইকুয়াল টু আমরা লিখতে পারি F1 ইনটু, বা ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি F1 A2 বাই A1, অথবা এটাকে আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি F2 বাই F1 ইকুয়াল টু, দেখো এটা নিচে চলে আসছে, তাহলে উপর হবে A2 বাই A1। অর্থাৎ এটাকে পুরাতন বইতে সুন্দর করে লেখা আছে, অর্থাৎ বড় পিস্টনের বল বাই ছোট পিস্টনের বল ইকুয়াল টু বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাই ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটি হচ্ছে প্যাসকেলের সূত্র থেকে বল বৃদ্ধিকরণ নীতির সূত্রের মানে নীতির সমীকরণ, এটা প্রতিপাদন করা হলো। এই ধরনের সমীকরণ থেকেও অঙ্ক আসে। কিভাবে অঙ্ক আসে আমি একটা এই চিত্র থেকে দেখাচ্ছি। যেমন এরকম একটা অঙ্ক আসে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে খেয়াল করো, এখানে যদি F1 এর মান
এরকম একটা অঙ্ক দেওয়া আছে আমাদের। F1 এর মান ধরো 120 নিউটন হলো, আর এখানে A2 এর মান হলো 4 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে, বা এখানে 0. আমরা লিখতে পারি 25 মিটার স্কয়ার, আর এটাকে একটা বদলি করতে পারি 0 বা 1 মিটার স্কয়ার, 1 মিটার স্কয়ার। তাহলে আমাদের এখানে প্রদত্ত বলের মান কত হবে লক্ষ্য করো। তাহলে দেখো, ছোট পিস্টনের উপর প্রদত্ত বল কত প্রয়োগ করলাম? 120 নিউটন। ছোট পিস্টনের ক্ষেত্রফল কত? 0.25 মিটার স্কয়ার। আর বড় পিস্টনের ক্ষেত্রফল কত? 1 মিটার স্কয়ার। দেখো ক্ষেত্রফল এটা থেকে এটা বেশি, তাহলে আমরা প্রদত্ত বল কত পাবো? তাহলে আমরা অতি সহজেই সূত্র দিয়ে বের করতে পারি। এখানে আমাদের F2 এর মান বের করতে হবে, আর F1 এর মান হচ্ছে কত? 120 নিউটন। তারপরে এখানে A2 ক্ষেত্রফল হচ্ছে কত? 1 মিটার স্কয়ার, আর এটা ক্ষেত্রফল হচ্ছে কত? 0.25 মিটার স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কার মান পাবো? F2 এর মান পাবো, ঠিক আছে। F2 এর মান পাবো, অর্থাৎ সম্ভবত 480 নিউটন হবে, 480 নিউটন হবে, এরকম কিছু একটা মান পাবো ক্যালকুলেশন করে। তাহলে দেখো, এই ধরনের পরীক্ষা আসতে তোমাদের এভাবে এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে। অনেক সময় এখানে A1 এর মান আর A2 এর মান, যেহেতু এটা পিস্টনটা বলিও, অনেক সময় দেখা যায় যে সরাসরি তাদের ক্ষেত্রফল দিয়ে আসে না, পিস্টনের ব্যাসার্ধ দিয়ে আসে, অর্থাৎ R1 এবং R2, এটা এখানে R1 এর মান R2 এর মান দিয়ে আসে। তখন তুমি A = পাই আর স্কয়ার, এই সূত্র দিয়ে তুমি A1 এর মান বের করতে পারো। পাই এর মান আমরা জানি 3 মান হচ্ছে 3.1416, আর এখানে আর এর মান তো আমরা জানি, আর এর মান এখানে দেওয়া থাকবে। তাহলে আর এর মান যদি সেন্টিমিটার এককে থাকে, তোমাকে মিটার এককে নিতে হবে, তারপর আমরা ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। এভাবে আমরা এখানেও A2 এর মান বের করতে পারি। তাহলে অনেক সময় পিস্টনের ক্ষেত্রফল সরাসরি আসে না, অনেক সময় দেখা যায় যে পিস্টনের ব্যাসার্ধ দিয়ে আসে। তাহলে তোমাকে আলাদাভাবে A1 বের করতে হবে, A2 বের করতে হবে, তারপরে এই সমীকরণ থেকে তারপর তুমি প্রযুক্ত বলের মান বের করতে পারবে। এখন আমরা আরেকটা তথ্য আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের মেইন বুকে 140 নম্বর পৃষ্ঠায় এই তথ্যটা দেওয়া আছে। সেটা হলো কি, লক্ষ্য করো। খেয়াল করো, এখানে ধরো এখান থেকে লক্ষ্য করো, এখানে দেখো একটি সিলিন্ডার দেওয়া আছে। এখানে তো F1 আর এটা তো F2, এটা হচ্ছে সিলিন্ডার C1 আর এটা হচ্ছে C2। লক্ষ্য করো, অনেক সময় প্রমাণ করতে বলে যে এখানে যে পরিমাণ কাজ সৃষ্টি হয়, মানে W1 এর মান যা হবে, অর্থাৎ এটি যখন বল প্রয়োগ করা হয়, এটি যখন যতটুকু পানি অপসারণ করে, এখানে ততটুকু পানি আবার উঠে, অর্থাৎ এখানে এই পিস্টনের কাজের মান আর এই পিস্টনের কাজের মান সবসময় কি হয়? সমান হয়। কারণ শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসারে কখনো শক্তি কি হয় না, কখনো পরিবর্তিত হয় না, জাস্ট এখানে বল পরিবর্তিত হয়, অর্থাৎ কম বল প্রয়োগ করে বেশি বল পাই, কিন্তু এখানে কাজের মান থাকে সমান। অর্থাৎ এই পিস্টনে কাজের মান যদি আমি W1 ধরি, আর এই পিস্টনে কাজের মান যদি W2 ধরি, মানে C2 ধরি, তখন মানে C1 সিলিন্ডারে প্রযুক্ত কাজের মান যদি W1 ধরি, আর C2 সিলিন্ডারে কাজের মান যদি W2 ধরি, তাহলে প্রমাণ করতে হবে যে W1 = W2। এটা অনেক সময় পরীক্ষা আসে। এটা তোমাদের বইতে 142 নম্বর পৃষ্ঠায় যে উদাহরণ দেওয়া আছে, নিচে উদাহরণে অঙ্কটা দেওয়া আছে। লক্ষ্য করো, প্রথমে আমরা এখানে কাজের মান বের করি। ধরো এখানে যে যতটুকু নিচের দিকে নামলো ততটুকু সরণ হচ্ছে L1, আর এখানে যতটুকু উঠলো ততটুকু সরণ হচ্ছে L2। দেখো, এটা হচ্ছে সরণ L1, এটা হচ্ছে L2। আমরা জানি কাজের সংখ্যা থেকে কাজ = বল পূরণ সরণ। তাহলে আমাদের হিসাব অনুসারে প্রথম পিস্টনের কাজের মান W = বলের মান তো আমরা জানি F1, আর সরণের মান হচ্ছে L1। তাহলে দ্বিতীয় পিস্টনের কাজের মান কি হবে? W2 = F2 L2। এই আমরা প্রথমে এটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করি লক্ষ্য করো। আমাদেরকে দেখো, এখানে যখন সিলিন্ডারটি যখন নিচের দিকে নামানো হয়, যতটুকু পানি অপসারণ করে, অর্থাৎ এখানে যত আয়তনে পানি অপসারণ করে,
এখানে তত আয়তন পানি কিন্তু উপরের দিকে উঠে, অর্থাৎ যত আয়তন পানি নিচের দিকে চাপ সৃষ্টি করে আয়তন যতটুকু হয়, এখানে পানির আয়তন কিন্তু উপরের দিকে ততটুকু হয়। অর্থাৎ আমরা লিখতে পারি আয়তন V1 = V2, এটা তো অবশ্যই লিখতে পারি, কারণ এদিকে এই কলামে পানির আয়তন আর এই কলামে পানির আয়তন সমান। এবার লক্ষ্য করো, আমরা জানি আয়তন = কি, ক্ষেত্রফল পূরণ উচ্চতা। তাহলে এখানে ক্ষেত্রফল কত ধরলাম A1, আর এখানে ক্ষেত্রফল কত ধরলাম A2। তাহলে আমি লিখতে পারি V1 এর জায়গায় A1, উচ্চতা কত L1, আর এখানে লিখতে পারি A2 L2। ওকে, আমরা এখান থেকে L2 মানটা নির্ণয় করি। L2 = আমরা লিখতে পারি A1 L1 বাই A2। ঠিক আছে, এবার আমরা আমাদের একটু আগে পেলাম যে W2 = F2 L2। এবার আমরা F2 মানটা বের করব। F2 আমরা অলরেডি প্যাসকেলের সূত্র থেকে পাই, F2 = F1 A2 বাই A1, এটা আমরা প্যাসকেলের সূত্র থেকে পাই। তাহলে F2 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি F1 A2 A1 L2 এর পরিবর্তে আমরা লিখতে পারি A1 L1 বাই A2। এবার দেখো A2 কাটা যাবে, তারপরে A1 কাটা যাবে, সুতরাং আমরা লিখতে পারি F1 L1। অর্থাৎ দেখো W2 মান কি হলো F1 L1, অর্থাৎ W2 আর W1 সমান কি লিখতে পারি W1। অর্থাৎ ছোট সিলিন্ডারের কাজের মান আর বড় সিলিন্ডারের কাজের মান কি সমান। আবার লক্ষ্য করো, আমরা এখানে সরণের মান ধরলাম, মানে সিলিন্ডারের উচ্চতা ধরলাম L1 আর এটা উচ্চতা ধরলাম L2। তাহলে আমরা এই টপিকস থেকে তাহলে আমাদের কাজের মান আমরা জানি বল গুণ সরণ, তাই এটা লিখতে পারি, এটা লিখতে পারি। এবার আমরা জানি যতটুকু পানি আয়তন প্রথম কলামে নিচের দিকে চাপ করে, এখানে ততটুকু পানি আয়তন উপরের দিকে উঠে। তাহলে এদিকে পানির আয়তন আর এদিকে পানির আয়তন সমান। তাহলে আয়তন আমরা লিখতে পারি ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাহলে এখান থেকে F2 মান বের করলাম। আর W2 = F2 L2 তো দেওয়া আছে, F2 এর পরিবর্তে আমরা প্যাসকেলের সূত্র থেকে লিখতে পারি F2 = F1 A2 বাই A1, মানটা বসিয়ে দিলাম আর এখানে F2 মান বসিয়ে দিলাম, কাটাকাটি দিয়ে F1 L1 পেলাম, অর্থাৎ W1। অর্থাৎ ছোট কলাম মানে ছোট সিলিন্ডারে প্রযুক্ত কাজের মানে যে পরিমাণ কাজ সৃষ্টি করে, বড় সিলিন্ডারে একই পরিমাণ কাজ সৃষ্টি করে। তোমাদের বইতে 142 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে। এরপরে আমাদের পরের টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই আজকের যে 3য় নম্বরের ক্লাস পদার্থের অবস্থা ও চাপ, এখানে বেশিরভাগ পড়াগুলো তোমরা প্রথমে মেইন বুক থেকে পড়ে নিবে, আর রেফারেন্স হিসেবে পুরাতন বই থেকে পড়ে নিলে আরেকটু ভালো হয়। দুইটা বই ফলো করে পড়বে। আশা করি তোমরা এই ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বারবার দেখবে, বারবার পড়বে। আর ডাউনলোড করে দেখলে তুমি বারবার দেখতে পারবে। আগে তোমরা ভিডিওটা ডাউনলোড করে নিয়ে তারপরে ক্লাসটা দেখবে। এই ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটু জটিলও বটে। এই কারণে আমি মনে করি যে ভয় পাওয়ার কিছু নেই। আশা করি তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি। পরবর্তীতে যখন ক্লাস দেখা হবে প্রয়োজনে আবার আমরা রিভিশন দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সকলকে, আজকের মতো এখানে শেষ করছি।